ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ফিরে আসার এক সপ্তাহ পেরোলো না, এখন আমরা দেখতে পাচ্ছি পুতিন সফর করবে চীন। এবং এই তথ্যটা যখন আপনাকে জানাচ্ছি তখন আমার হাতে খবর কৃষ্ণ সাগরে 2টো জাহাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, তার মধ্যে একটা আবার ছিল চীনের। মানে যে দেশ সফর করতে যাবেন সেই দেশের জাহাজে আবার হামলা করা, প্রথমত সফরটার কি বার্তা, আর দ্বিতীয়ত হামলাটারই বা কি বার্তা? জি ধন্যবাদ। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করলেন এবং শেষ করার পরেই পুতিন চীন সফরের আগ্রহ প্রকাশ করেছেন। জি আপনারা জানেন যে আসলে পুরো এই সফরটাতে ডোনাল্ড ট্রাম্পের যে সফরটা, সেই সফরটাতে ডোনাল্ড ট্রাম্পের মানে যে আউটপুট ছিল, সেই আউটপুটটাতে চায়নাকে এঙ্গেজ করে মধ্যপ্রাচ্যের যে ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধকে কিভাবে প্রশমিত করা যায় এবং সেই বিষয়ে একটা প্রচেষ্টা ছিল এবং বিভিন্নভাবে আলাপ আলোচনায় সেটি ছিল। ডোনাল্ড ট্রাম্পের এই চীনা সফরকে রাশিয়া কিন্তু সেই বিষয়টাকে একটু খুব ওয়াচডগের ভূমিকায় কিন্তু ছিল। জি তো সেই জন্য রাশিয়ার যে সফরটা, সেটার ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট কিন্তু এজেন্ডা সেখানে নেই। তা এখন যেটা যে ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা বিষয় থাকে যে যে কোনো সফর, যে কোনো কিছু সাথে অন্য অনেক কিছুকে সহজভাবে মিলানো যায় না। যেরকম আজকে আপনি যেটা বললেন যে আক্রমণে সেখানে একটা জাহাজে আক্রমণ করা হয়েছে, চীনের। তো এটি হচ্ছে যে একটা বাড়তি চাপ তৈরি করা। আমার কাছে যেটা মনে হয়েছে যে যে ইরান যুদ্ধের এই বিষয়টাতে একটা বাড়তি চাপ তৈরি করা, এই চাপটা হতে পারে চায়নার উপরেও, কারণ চায়না ইরানের স্বার্থটাকে না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এঙ্গেজমেন্ট করে কেন এই আমরা কি বলবো এটা এঙ্গেজমেন্ট হয়েছে? আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প তার ক্যারিয়ারের বোধহয় সবচেয়ে ব্যর্থ সফর করলেন। মানে 500টা উনি যে ফাইটার জেট সেটা সেল করতে গিয়ে বোয়িং মাত্র 200টা করতে পারলেন, আর কোনো অর্জনই নেই। এমনকি তাদের যে চিপ, আপনার সঙ্গে কথা হচ্ছিল, মানে এনভিডিয়ার সবচেয়ে লাক্সারিয়াস চিপ S200, সেটাও সেল করার অনুমতি তিনি দিলেন না চীনে। মানে খালি হাতেই তো ফিরে এলেন ধরতে গেলে। এটা আসলে আমরা যেভাবে দেখি আর কি, আমরা যদি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই সফরটাকে যদি শুধু অ্যানালাইসিস করি, তখন হয়তো দেখা যাবে যে এটা ব্যর্থ সফর। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু বাণিজ্যিক কারণে যে সেখানে গিয়েছেন সেটা আমার কাছে মনে হয়নি। এটা একটা কারণ, যেহেতু তিনি অনেক ব্যবসায়ী জায়ান্টদেরকে নিয়ে তিনি সফরটা করেছেন। কিন্তু তার বাহিরে কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের এবং এই যুদ্ধ, হরমুজ প্রণালী এবং ইরানের যুদ্ধেরও একটা সেকেন্ড এজেন্ডা কিন্তু ছিল। তো সেই জন্য সেই ক্ষেত্রে একটা সফলতা নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা বাড়তি আগ্রহ ছিল যে কিছু নন প্রফেশনাল বিহেভিয়ারও সেখানে ছিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার যে আক্রমণটা, সেটা একটা বাড়তি চাপ তৈরি করা। এই চাপটা হচ্ছে এই পুরো জিওপলিটিক্যাল ইয়েতে চাপটা তৈরি করা, সেটার জন্যই আক্রমণটা হয়েছে। এবং সেখানে চায়নার উপরেও একটা বার্তা বাড়তি দেয়া, চাপ। যেটা আপনি শুরুতে বলছিলেন যে হ্যাঁ, জরুরি কোনো কিছু জানতে চাইবেন আপনি? না, মানে এটা তো ধরেন যে একটা পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা আর কি। বিষয়টা এরকমও হতে পারে যে আপনার চায়না রাশিয়া কিন্তু তারা এজ হোল্ড ফ্রেন্ড, তো সুতরাং এই সফরটা এমন হতে পারে যে অ্যান্টি আমেরিকান এক্সিস্টটাকে আরেকটু স্ট্রেনদেন করা এবং ইরানকে আরো আরো কি বলবো যে সলিডলি ডিফেন্ড করা। এবং আমেরিকাকে তো মনে হচ্ছে যে না, তারা একটু রিট্রিটিং, তারা এখন কম্প্রোমাইজ করতে চায় এবং চায়নাকে কাজে লাগিয়ে তারা সেই জায়গার মধ্যে পৌঁছাতে চায়। তারা কিন্তু খুব বেশি সুবিধাজনক অবস্থানে আছে এরকম নয়। সো এখানে আমি দেখি যে তাদের যে চায়না এবং রাশিয়ার যে নো লিমিট পার্টনারশিপ এটাকে বলে আর কি, যে নো লিমিট পার্টনারশিপ হচ্ছে যারা 2001 সালে এই ধরনের একটা তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কের একটা চুক্তি সাধন হয়েছিল, সেটা 25 বছর পূর্তি কিন্তু এই বছর, এই 26। সুতরাং ইমিডিয়েট আফটার দ্য ভিজিট অফ ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনের বেইজিং যাওয়া অর্থ হচ্ছে যে তাদের আরও সলিডিফাইং করা দুই দেশের সম্পর্কটাকে। এইটা হচ্ছে গিয়া কাউন্টারিং দ্য আমেরিকান ইনফ্লুয়েন্স অ্যান্ড ডমিনেন্স, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এখানে জ্বালানি সংকটের দিক থেকে কিন্তু আমেরিকা চায়নাকেও কিন্তু হস্টেজ করতে চায়। তো চায়নাকে হস্টেজ করতে চায়, তখন চায়না এখন রাশিয়ার সঙ্গে তাদের আরেকটা পাইপলাইন, যেটা সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন, ওইটাকে আরেকটু মানে কি বলবো যে স্থায়ীকরণ করার জন্য চুক্তিটা, সেটাও একটা লক্ষ্য। এখন আমি ওনার সঙ্গে দ্বিমত করব না,
যে এই ঘটনার মধ্যে মানে আপনার যে রাশিয়া চায়নার উপরে যে ড্রোন হামলাটা করেছে বা যে হামলা হয়েছে, এইটা একটু রহস্যময়। এখন এটাকে কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ব্যাখ্যা করবেন আমি এই মুহূর্তে হয়তো পরিষ্কার না, কিন্তু আমার কাছে আপাতদৃষ্টি মনে হচ্ছে যে এটা আমেরিকাকে কন্টেইন করার জন্য একটা মানে এই ভিজিটটা ইজ টেকিং প্লেস, হ্যাঁ, যেটা ইরান কিন্তু অলরেডি মানে আমেরিকার এই মানে কি বলবো যে কথাগুলো তারা বলছে, পুনরায় হামলার হুঁশিয়ারি দিচ্ছে, প্রস্তুতি নিয়ে, এটা কিন্তু ডেসপারেশন। আমেরিকা কিন্তু চাচ্ছিল যে এটা থেকে নিজেকে কিভাবে উইথড্র করতে পারে এই যুদ্ধ থেকে, এবং এটা ওয়ার্স্ট সাফারার, কিন্তু দে আর বিকামিং দ্য ওয়ার্স্ট সাফারার। সেখান থেকে ইরানকে কোনোভাবে কোণঠাসা করা এবং সেখানে চায়না বলেন রাশিয়া বলেন তাদেরকে ইউজ করে যদি ইরানকে কন্টেইন করা যায়, এটি হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পলিসি। বাট আমি মনে করি যে না, তারা এই বার্তাটা দিতে চায় যে চায়না রাশিয়া দে আর টুগেদার। তারা এই সফরের পরপরই এই ভিজিটটা যদি হয়, তাহলে এটাই হচ্ছে কি আমার মনে হয় যে একটা মানে এটার ইন্টারপ্রিটেশন আর কি ইন দ্য কারেন্ট গিভেন সিচুয়েশন। না, এটাই আমি দুজনের সাথে একমত। এবং এটা যে এই সফরটা মানে যে রাশিয়া যে এখন চীন সফরের যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তড়িৎ সিদ্ধান্ত, এবং আমরা এটাই আশা করছিলাম যে এটাই হবে। এবং এটার যে জহির ভাই যেভাবে ব্যাখ্যা করেছেন, আমি যে ব্যাখ্যার সাথে একমত। একদম। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, দুটো বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথমত, আমরা বুঝলাম যেভাবে আমরা দুই দেশকেই দেখলাম যে চীনের প্রতি খুব বেশি সৌহার্দ্যতা, তার সঙ্গে সফর করা, বোঝা যাচ্ছে যে আসলে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তালিকা বদলে যাচ্ছে। এই জায়গায় অবধারিতভাবে এখন চীন অবস্থান করছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা আমরা বলছিলাম, সেটা ভেঙে যাওয়ার একটা বড় সম্ভাবনা ইরান যুদ্ধ থেমে গেলে। নতুন একটা সুপার পাওয়ার হতে পারে ইরান, অনেক অ্যানালাইসিস করছেন, কিন্তু যুদ্ধ তো শুরু করার একটা নতুন ঘোষণাও এসেছে। আপনার এখন পর্যন্ত কি মনে হচ্ছে, যা বলছে সেটা কি হবে, নাকি এটাও আউট অফ ডিপ্রেশন ডোনাল্ড ট্রাম্পের? আচ্ছা, আমি আসলে আমার সহ দুইজন আলোচক যে বিষয়টাকে এখানে উত্থাপন করেছেন, আমাদের আসলে ডিফারেন্ট লেন্স থাকে। যে আসলে যুদ্ধটা তো বন্ধ, কিন্তু মনে মনে সবাই চায়। সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, কারণ ডোনাল্ড ট্রাম্প বেশি চায় স্ট্র্যাটেজিক্যালি, ইকোনমিক্যালি, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইমেজ, সব জায়গায় কিন্তু এই যুদ্ধটাকে একটা ইলিজিটিমাইজ যুদ্ধ হিসেবে অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে, এবং সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইমেজ, সেই ইমেজ সংকট সবচেয়ে বেশি করেছে। এখন যুদ্ধটা কিন্তু চলমান। এখানে আপনারা যেটা বলছেন যে যুদ্ধটা যদি চলে, এখানে চায়না এবং রাশিয়া এই যুদ্ধে কিন্তু ডাইরেক্ট এঙ্গেজমেন্ট করতে চাচ্ছে না। আচ্ছা, তারা এটাকে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে দেখে মিলিটারি এবং পলিটিক্যাল এবং ইকোনমিক প্রেসার তৈরি করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো সেই জন্য এখানে এই যুদ্ধটাকে একেবারে কন্টিনিউয়াস প্রলং করতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রয়োজনে নিজে চাইবে না। সেই জন্য দেখবেন যে এই যুদ্ধ বন্ধের জন্য যতই শক্ত কথা বলুক না কেন, তারা হার্ড পলিসি গ্রহণ করুক না কেন যুদ্ধের সময়, এবং এই যুদ্ধটা একবার অতর্কিত একটা যুদ্ধই কিন্তু হঠাৎ করে আক্রমণ করেছে একটা হার্ড পলিসি নিয়ে, এবং মিলিটারিলি তারা প্রেজেন্স নিয়ে শক্তি প্রয়োগ করে কিন্তু যুদ্ধটা করেছে। কিন্তু এখন যে পলিসিটা মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে, সেটা হচ্ছে সফট পলিসি। ইরানকে কাজে লাগানো, সেখানে পাকিস্তানের মাধ্যমে আলাপ আলোচনা করে এমন কিছু শর্ত দেওয়া, যে শর্তের মাধ্যমে পরোক্ষভাবে জিতে যাওয়া। এই যে সফট পলিসিটা গ্রহণ করার মানেই হচ্ছে যে এই যুদ্ধটা পরিপূর্ণভাবে হার্ড পলিসি দিয়ে। একদম একদম। আমার হাতে সময় থাকলে আর একটা দীর্ঘ করতাম। আমরা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে তোষামোদির একটা অভিব্যক্তি দেখেছি, এখন দেখা যাক ভ্লাদিমির পুতিনের অভিব্যক্তি কেমন হয়, এবং তখন নিশ্চয়ই আবারও আলাপ করার সুযোগ আপনার সঙ্গে হবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য, আপনার দুজনকেও ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার ৭১ জানুয়ারি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন আমাদের।